টিটিএডিসি ও ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে সিপিআইএমের আহ্বান বিজেপিকে পরাস্ত করার ডাক। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন এবং 56 ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানালো সিপিআইএম লিবারেশন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ফ্যাসিস্ট শক্তি বিজেপিকে পরাস্ত করে বৃহত্তর বামপন্থী ঐক্য গড়ে তোলা জরুরি। টিটিএডিসির 21 নম্বর মহারানী চিলাগাং আসনে দলের প্রার্থী গোবিন্দচরণ জমাতিয়াকে সমর্থনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আসনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার ডাক দেওয়া হয়। দলটি অভিযোগ করেছে, গত কয়েক বছরে রাজ্যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংকট বেড়েছে। পাশাপাশি টিটিএডিসির ক্ষমতা খর্ব করা হয়েছে বলেও দাবি করা হয়। এছাড়াও ভোটের তালিকা সংশোধনের নামে ভোটার বাদ দেওয়ার অভিযোগ তুলে এই প্রক্রিয়ার বিরোধিতা করার আহ্বান জানানো হয়েছে। সিপিআই লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, এই নির্বাচন গণতন্ত্র রক্ষা ও জন অধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবে গুরুত্বপূর্ণ। আরো দুটি প্রশ্ন আমি বলতে চাই। একটা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, এটা একটা বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে বিজেপির শাসনে। সারা দেশে এসআইআর, বাংলার নির্বাচনে, আসামের নির্বাচনে এটা বড় প্রশ্ন। তো আমাদের রাজ্যে থেকে আপনার মেশিন এসেছে, ইভিএম মেশিন এসেছে মধ্যপ্রদেশ থেকে। এটা কিন্তু একটা বড় ধরনের একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ভোটারদের মধ্যে, জনজাতি সমাজেও। আমার রাজ্যে ইভিএম মেশিন থাকা সত্ত্বেও কেন সুদূর মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন আনা হলো? এবং জানা গেছে যে এটা যে ভিভিপ্যাট এবার থাকবে না। তাহলে ভোটারদের যে মৌলিক অধিকার, ভোটাধিকার, আমি কাকে ভোট দিলাম এটাই আমি দেখতে পাবো না। হ্যাঁ, তাহলে আমি কাকে ভোট দিচ্ছি যেখানে এটাই চিহ্নিত নয়, তো সেই জায়গায় ইভিএম মেশিনে ভিভিপ্যাট থাকবে না, এই নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য হবে? মাননীয় মুখ্যমন্ত্রী যে বলছেন যে বিজেপি 28টা সিটেই জিতবে বলে তিনি জোর দিয়ে বলছেন, এটা কিসের উপরে দাঁড়িয়ে বলছেন? আজকে যেভাবে বাংলা দখলের জন্য যে চেষ্টা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, এরকম চেষ্টা কি এডিসি দখলের জন্যও? এই প্রশ্নটা কিন্তু খুব বড় প্রশ্ন হিসেবে উঠে এসেছে। দ্বিতীয়ত আমরা এবারকার নির্বাচনে আমরা যেখানেই যাচ্ছি আমরা বলছি যে আরো দুটি প্রশ্ন এই নির্বাচনে জড়িয়ে আছে। এটা হচ্ছে 1 তারিখ থেকে ত্রিপুরা রাজ্য এসআইআর শুরু হয়েছে। এসআইআর হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বাতিল করার একটা প্রকল্প। বিজেপি এটাকে ষড়যন্ত্র করে, একটা ষড়যন্ত্রমূলক প্রকল্প হিসাবে, একটা অসাংবিধানিক প্রকল্প হিসাবে নিয়ে এসেছে এই এসআইআর। এবং এসআইআর সাধারণভাবে 325, 326 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে আমার যদি একটা রেসিডেন্সিয়াল ঠিকানা থাকে, অর্ডিনারিলি রেসিডেন্স থাকে, এবং আমার বয়স যদি 18 হয়, দুটি প্রমাণ আমি দিতে পারি, আমার ভোটাধিকার নিশ্চিত হবে। কিন্তু এখন এসআইআর যে শব্দটা নিয়ে এসেছে, এসআইআর কখনোই হয়নি, আইআর হয়েছে, ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। জনগণনার পরে একটা করে ইন্টেন্সিভ রিভিশন হয়ে এসেছে, কিন্তু এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এইটা কিন্তু কখনো হয়নি। এবং এইটাতে 12টা ডকুমেন্ট দেওয়ার জন্য ভোটারদের বাধ্য করা হচ্ছে তার নাগরিকত্ব যাচাইয়ের জন্য। নাগরিকত্ব যাচাই তো সরকার করতে পারে, কোর্ট করতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রক করতে পারে, নির্বাচন কমিশনের হাতে সাংবিধানিকভাবে এই ক্ষমতা নেই। এবং এইটা একটা মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আমরা দেখেছি বিহারের পরে এখন যেটা এসআইআর এর যে 22টা রাজ্য হয়েছে, 7.5 কোটি ভোটার বাতিল হয়েছে। কেরালায় সবচেয়ে কম, তবুও 10 লক্ষ ভোটার বাতিল হয়েছে। তামিলনাড়ুতে 74 লক্ষ ভোটার বাতিল হয়েছে। পশ্চিমবঙ্গে 1,20,00,000 ভোটার বাতিল হয়েছে। কাজে এসআইআর যেটা হচ্ছে, আমাদের রাজ্যেও ব্যাপক মানুষের ভোটাধিকার বাতিল হবে, ব্যাপক মানুষের ভোটাধিকার বাতিল হবে। এখানে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করা হয়েছে, মহিলাদের টার্গেট করা হয়েছে, এবং প্রান্তিক এসসি সম্প্রদায়ের মানুষদের টার্গেট করা হয়েছে যারা বিরোধী ভোটার। কাজে বিজেপি নাকি 28-এর প্রস্তুতির জন্য এই এসআইআর কে হাতিয়ার করে সে এমনভাবে বিএলওদের পেছনে বিএলএ ঠিক করছে এবং বিজেপির এজেন্ট ঠিক করছে যাতে বিএলএর সই ছাড়া কোনো নাম না ওঠে, কোনো নাম যাতে পাকাপোক্ত না হয়, এবং এটা যাতে বাতিল করা যায়। এই ধরনের একটা খেলা কিন্তু ত্রিপুরাতেও শুরু হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ভোটারদের এবারের এডিসি নির্বাচনেও আমরা ভোটারদের সচেতন করছি। আরেকটা প্রশ্ন যেটা যুদ্ধটা জড়িয়ে গেছে আমাদের এই নির্বাচনের মধ্যে, যুদ্ধ একটা ইস্যু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা হচ্ছে অনেক দূরে হলেও এই যুদ্ধটা আমার রান্নাঘরে পৌঁছে গেছে। এবং আমি যে প্রতিদিন যে যানবাহনে চলি, এখন দেখা গেছে সিএনজির দাম প্রায় 90 টাকা কেজি হয়ে গেছে, গ্যাসের দাম। বিশেষ করে জনজাতি সমাজ
এখন শহরে আসতে গেলে, তার অফিস কাছারিতে যেতে গেলে তাকে আগে যেখানে 50 টাকা গাড়ি ভাড়া দিতে হতো, এখন এটা 100 টাকার কাছাকাছি হয়ে গেছে। কাজেই মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাচ্ছে। যুদ্ধের যে বিপর্যয়ের যে প্রভাব, এই প্রভাব কিন্তু ত্রিপুরার সমাজে, ত্রিপুরারও যারা শ্রমিক বাইরে ছিল তারাও বাড়িতে চলে আসছে। লকডাউনের মতো একটা পরিস্থিতি, করোনা মহামারীর সময়ের পরিস্থিতি কিন্তু দেশে দেখা দিয়েছে। এবং আমার রাজ্য, আমার কাছে যা খবর আছে, বেশ কিছু শ্রমিক বেঙ্গালুরু, দিল্লি, সুরাট, ওই সমস্ত ক্ষেত্রে ত্রিপুরার শ্রমিকরাও আমাদের রাজ্যে ফিরে এসেছে। কাজে এরকম একটা পরিস্থিতির জন্ম হয়েছে। যুদ্ধের বিরুদ্ধে ভারতের যেটা বিদেশ নীতি ছিল, এটাকে পরিবর্তন করে মোদী সাহেব ভারতকে নিয়ে এখন ইসরায়েল এবং মার্কিনের অক্ষশক্তিতে পরিণত করেছে এবং তাদের কাছে মাথা নত করেছে। এটা আমরা মনে করি এটারই বিপর্যয় প্রভাব ভারতের অর্থনীতিতে পড়েছে। যুদ্ধের প্রভাব খুব তাড়াতাড়ি ভারতের উপর এসে পড়েছে এবং ভারত কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজেই আমাদের যেটা স্বাধীনতার আন্দোলন থেকে যে বিদেশ নীতি আমাদের তৈরি হয়েছে, যে আমরা যুদ্ধের বিরুদ্ধে, যে কোনো দেশের উপরে আগ্রাসনের বিরুদ্ধে, আমরা জোট নিরপেক্ষতার পক্ষে, আমরা ফিলিস্তিনিদের পক্ষে 1920 সাল থেকে। আজকে মোদী সরকার এটাকে পরিবর্তন করে ইসরায়েল এর মতো একটা গণহত্যাকারী, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, যিনি আপনার বেঞ্জামিন নেতানয়াহু, তার সাথে গলাগলি করছে। কাজে এই বিদেশ নীতির যে খারাপ প্রভাব, এটা আমার দেশের অর্থনীতি, দেশের সমাজ এবং দেশের ভাবমূর্তিতে পড়েছে। এই কলঙ্কজনক যে বিদেশ নীতি, এটাকে প্রত্যাহার করতে হবে। এবং এই যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে ভারত সরকারকে ভূমিকা নিতে হবে এবং জনগণকেও আমরা বলছি, নির্বাচক মণ্ডলীকেও আমরা বলছি যে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।